বর্ণমালা অডিও স্টোরিতে আপনাদেরকে স্বাগত। নমস্কার, আমি অমিত তেওয়ারি। আজ আপনাদেরকে শোনাবো স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাপদ সাহার জীবন রহস্য। গল্পটি নেওয়া হয়েছে রহস্য রোমাঞ্চ পত্রিকার সেরা 100 গল্প এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রগুলি হলো তারাপদ সাহা, সন্তোষ, বিমলা, অজু, অজুর মেয়ে ও ইন্সপেক্টর লাহিড়ী। তারাপদর গলায় অমিত, সন্তোষের গলায় অর্ণব, অজুর গলায় অরূপ, বিমলার গলায় দীপান্বিতা, অজুর মেয়ের গলায় অর্ণিতা, ইন্সপেক্টর লাহিড়ীর গলায় চয়ন এবং গল্প বাছায় নবমিতা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও গল্প পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। শুরু হচ্ছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাপদ সাহার জীবন রহস্য। অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরের টেবিলের ওপর একটা খাম পড়ে রয়েছে। আমার নামে চিঠি এসেছে সেদিনের ডাকে। খামের ওপর প্রেরকের নাম নেই। পোস্ট অফিসের স্ট্যাম্প দেখলাম আসানসোল, কিন্তু আসানসোলে আমার কোনো আত্মীয় বা বন্ধু আছে বলে তো মনে পড়ছে না। একটু অবাক হয়ে খামের মুখ ছিঁড়ে চিঠিটা বের করলাম। বিশ্রী তাড়াহুড়ো করে লেখা একটা দীর্ঘ পত্র। চিঠির তলায় প্রেরকের নাম দেখে এবার কৌতূহলটা আরো বাড়ল। তারাপদ সাহা আমার স্কুল জীবনের বন্ধু, থাকে বেহালার শিলপাড়া অঞ্চলে। কিন্তু ও হঠাৎ আসানসোল গেল কবে? আগে কিছু জানায়নি তো। অথচ আমায় না বলে ও কিছু করে না। প্রতি সপ্তাহে আমাদের দেখা হয়। এখন বিয়ে করে এক ছেলের বাপ হলে কি হবে? ছেলেবেলা থেকেই আমার ওপর ওর প্রচন্ড বিশ্বাস। তারাপদর চিঠির হাতের লেখাটাও বড় বিশ্রী ভাঙাচোরা মনে হলো। কোনো ব্যাপারে ও কি খুব উদ্বিগ্ন? বিস্ময় না বাড়িয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। শুরু থেকেই চিঠির ভাষা যেমন অদ্ভুত তেমনি ধোয়াটে। প্রিয় সন্তোষ, এই চিঠি তোর কাছে পৌঁছবে কিনা জানি না, তবু লিখতে হচ্ছে। যদিও জানি না এখনো পর্যন্ত তুই আমার নাগালে সত্যি আছিস কিনা, এবং যদি থাকিস এ চিঠি পাওয়ার পর আমার মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে নিশ্চিত থাকবি কিনা, তবু লিখতে হচ্ছে। কিন্তু তুই তো জানিস চিঠি লেখার অভ্যাস আমার কোনোদিনও নেই। সেই সঙ্গে বর্তমানে নিজের মানসিক অবস্থাও আয়ত্তাধীন নয়, তাই লেখার ভাষাটা একটু খাপছাড়া মনে হতে পারে। কিন্তু বিশ্বাস কর, আমি এক বিন্দুও বানিয়ে কোনো কথা লিখছি না। এবং গত 1 সপ্তাহ কেন, বলতে পারিস 1 বছরের মধ্যে সামান্য মাত্র অসুখ বা বিভ্রম আমার হয়নি। আর তুই তো জানিস ধরমদাস সুগার মিলে আমি একজন সুদক্ষ সুপারভাইজার। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার কাজ। মালিক থেকে শুরু করে সামান্য বেয়ারা পর্যন্ত কেউ কোনোদিন আমার ভুল বের করতে পারেনি। আর নেশা ভাঙ তো দূরে থাক, সারাদিনের মধ্যে একটা সিগারেট কিংবা 1 কাপ চা পর্যন্ত আমি ছুঁই না। তবুও আমার জীবনে ঘটনাটা ঘটেছে। তারপর থেকে আমার নিজের সম্পর্কে আস্থা নেই। এক দুঃসহ ভীতি আমায় তাড়িয়ে নিয়ে চলেছে, কোথায় কে জানে। আপাতত ট্রেন থেমেছে আসানসোল স্টেশনে। হঠাৎ মনে পড়ল তোর কথা। অন্তত একজনকেও আমার এই অদ্ভুত জীবন ঘটনাটা জানানো দরকার। একটা পেন্সিল আর কাগজ জোগাড় করে লিখতে বসে গেছি, কিন্তু ঘটনা যা ঘটেছে আমি শুধুমাত্র সেইটুকুই লিখতে পারি। বাকিটা ভেবে সিদ্ধান্ত নেওয়ার ভার তোর উপর। ঘটনার সময় গতকাল বিকেল বেলা। অন্যান্য দিনের থেকে একটু আগেই ফ্যাক্টরি থেকে ফিরছিলাম। তখন সবেমাত্র সন্ধ্যার ঘোর নামতে শুরু করেছে। কদিন যাবৎ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। শিলপাড়া বাস স্ট্যান্ড থেকে নামতেই ঝমঝম করে বৃষ্টি এলো। একটা মুদিখানার চালার নিচে দাঁড়ালাম। সে কি প্রচন্ড বৃষ্টি, সঙ্গে শিলাপাত। এইভাবে বেশ কিছুক্ষণ চলল। বৃষ্টিটা একসময় থামতে বাড়ির পথে হাঁটলাম। তুই তো জানিস বাস স্ট্যান্ড থেকে আমার বাড়িটা বেশ কিছুটা ভেতরে, অন্তত 10 মিনিট হাঁটা পথ। বসেদের পুকুর, তারপর মাঠ, সেটা পেরোলে আমার একতলা পাকা বাড়ি। পুকুরটার কাছাকাছি আসতেই হঠাৎ একটা প্রচন্ড ঝড় এলো। এমন দুরন্ত ঝড় আমি জীবনে কখনো দেখিনি। শো শো বাতাসের বেগ, সেই সঙ্গে ধুলো। চোখ দুটো যেন অন্ধ হয়ে গেল। আশেপাশে দাঁড়াবার কোনো জায়গা নেই।
এই সময় বাতাসের মধ্যে ছুটতে ভয় হলো, যদি টিন জাতীয় কিছু উড়ে এসে আমায় আঘাত করে। তাই চোখ দুটোকে দুহাতে চেপে রেখে পুকুরের ধারে মাটির ওপর উপর হয়ে শুয়ে পড়লাম। ঝড় চলল প্রায় আধ ঘন্টা। প্রতি মুহূর্তেই বাতাসের ভয়ঙ্কর গর্জনে শিউরে উঠতে লাগলাম। তারপর ঝড়টা একসময় থেমে গেল, প্রকৃতি শান্ত। মাটি থেকে উঠে দাঁড়ালাম। ইতিমধ্যে সন্ধ্যার ছায়া নামতে শুরু করেছে। সারা শরীরের ধুলো ঝেড়ে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। পশ্চিমে আকাশে এক আশ্চর্য রামধনু। এমন সুন্দর এবং অদ্ভুত রামধনু আজ পর্যন্ত কখনো আমি চোখে দেখিনি। আকাশটাও বেশ ঝলমল করছে। একটু আগে আকাশে যে মেঘ জমেছিল ঝড়ে সব উড়িয়ে নিয়ে গেছে। বাড়ির কাছাকাছি মাঠটায় পা দিলাম, কিন্তু আশ্চর্য, মাঠটা এত শুকনো খটখটে কেন? আজ সকালে অফিস যাওয়ার পথে মাঠে কাদা ভর্তি ছিল। সারাদিন মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, তাহলে মাঠে কাদা শুকলো কখন? মাঠের ঘাসগুলোও কেউ বেলাবেলে এসে কেটে নিয়ে গেল নাকি? মাঠটাও যেন বড় বেশি ন্যাড়া ন্যাড়া মনে হচ্ছে। অন্ধকার ক্রমে ঘন হতে শুরু করেছে। পরিবেশটা যেন আজ বড় বেশি থমথমে। পথের আলোগুলোও জ্বলেনি, হয়তো বা লোডশেডিং। আচ্ছা, মাঠের পূব কোণে ওই সাদা রঙের তিনতলা বাড়িটা তো আজ পর্যন্ত চোখে পড়েনি। তাহার আশ্চর্য কি? সাত সকালে কারখানায় ছুটি, বাড়ি ফিরি রাত্রে। নিজের বাড়িটায় যে এখনো পর্যন্ত চিনে রাখতে পেরেছি, এটাই আশ্চর্য। কিন্তু সত্যিই কি নিজের বাড়িটাকেও ভালো করে মনে রাখতে পেরেছি? এই তো বাড়ির কাছাকাছি এসে পড়েছি, কিন্তু কিন্তু বাড়িটা আমার পুরনো জীর্ণ মনে হচ্ছে কেন? মাত্র 2 বছর হলো এ পাড়ায় জমি কিনে বাড়ি তুলেছি, কিন্তু এত তাড়াতাড়ি বাড়ির দরজার পাশে অসত্যের চারা, কয়েক জায়গায় সিমেন্ট খসে পড়েছে। আসলে সবকিছুই ভেজাল। আমার বাড়ির মাল মশলাও যে খাঁটি ছিল, তাই বা ভাবি কি করে? নিজের মূর্খামিকে নিজেই কিছুটা অভিসম্পাত করি। এবার থেকে কারখানার ওভারটাইম ছাড়াও অন্যান্য সব ব্যাপারে কিছুটা নজর দিতে হবে। হঠাৎ একদিন কারখানা ফেরত নিজের বাড়ি ঘর পথ ঘাট গুলিয়ে ফেলেছি। লোকে শুনলে আমায় পাগল ছাড়া আর কি ভাবতে পারে? বাড়ির দরজায় এসে কড়া নাড়লাম। দরজাটা একেবারে ভেঙে পড়া অবস্থা, অথচ আজ পর্যন্ত কখনো খেয়াল হয়নি। ক্যাট শব্দে দরজাটা খুলে সামনে এসে দাঁড়িয়েছে 16-17 বছরের একটি মেয়ে। ভারী মিষ্টি ঢলঢলে মুখখানা, দু চোখে যেন কালো সাগরের ঢেউ। কে মেয়েটি? কোনোদিনও দেখেছি বলে তো মনে পড়ে না। আমার লতায় পাতায় জড়ানো কোনো চঞ্চল সারিকা নয় তো? কাকে চাই? চমক ভাঙল। মুখে হাসি টেনে বললাম, তুমি কে আগে শুনি। মেয়েটির ভ্রু কুঞ্চিত হলো। আমার কথায় স্পষ্টই বিরক্ত হয়েছে। আমার কথার জবাব না দিয়ে বলল, আপনি কি বাপির কাছে এসেছেন? আমার সত্যি এবার হাসি পেল। নিজের বাড়িতে ঢোকার জন্য এমন কৈফিয়ত কেউ কোনোদিন দিয়েছে? ততক্ষণে মেয়েটি ভেতরে চলে গেছে। দরজার একটা পাল্লা খোলা। সামনের ছোট্ট উঠোনটা কেমন যেন পিছল আর খোয়া খোয়া মনে হলো, অথচ উঠোনের সিমেন্টিং মাত্র 1 মাস আগেই করেছি আমি। মাথাটা হঠাৎ ঝিমঝিম করে উঠল। বছর 45 বয়সের এক ভদ্রলোক ভেতর থেকে বেরিয়ে এলো। এক মাথা টাক, থলথলে চেহারা, খালি গায়ে পরনে একটা লুঙ্গি। লোকটার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে, অথচ কোথায় দেখেছি কিছুতে মনে করতে পারলাম না। দেখলাম ভদ্রলোকও কিছুটা তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে লক্ষ্য করছে, কিন্তু এই ভদ্রলোকই বা কে? বাড়িতে তো আমার স্ত্রী বিমলা আর 5 বছরের ছেলে অজু ছাড়া অন্যান্য কারুর থাকার কথা নয়। তবে কি বিমলারই কোনো আত্মীয় পরিজন? ভদ্রলোক বললেন, কাকে খুঁজছেন আপনি? এবার রাগ হলো। সারাদিন কারখানায় ডিউটি করে ক্লান্ত, ফেরার পথে ওসব প্রাকৃতিক বিপর্যয়, তার উপর নিজের বাড়ি ঢোকার সময় এসব ঝামেলা। বললাম, আমি এবারই মালিক, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভদ্রলোক আমার কথায় অত্যন্ত বিস্মিত হয়েছেন বলে মনে হলো। চোখ দুটোকে গোল গোল করে বললেন, কি বলছেন আপনি? নিশ্চয় বাড়ি ভুল করেছেন। এটা 19-এর সুবর্ণপল্লী। হ্যাঁ হ্যাঁ জানি। এবার কিছুটা বিরক্ত ভাবেই বলি, আপনাকে বোঝাতে হবে না, এ বাড়ি আমারই তৈরি, মাত্র 2 বছর হলো। ভুল করছেন। ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে বললেন, এ বাড়ি অন্তত 40 বছরের পুরনো। বাড়ির অবস্থা দেখছেন না? আমি কিছুক্ষণ হাঁ করে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থাকি, তারপর বাড়ির দিকে তাকাই। তাই তো,
এ বাড়ি মাত্র 2 বছর হলো তৈরি হয়েছে, এ কথা কেউ বিশ্বাস করবে? কিন্তু কিন্তু ভদ্রলোক এমন দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন, যেন যেন অপ্রকৃতিস্থ মানুষকে দেখছেন। কিন্তু সত্যি কে পাগল, ওই লোকটা না আমি? মাথাটা আবার ঝিমঝিম করে উঠল। বললাম, ঘরে বিমলা আছে, তাকে একটু ডেকে দিতে পারেন? ভদ্রলোক প্রথমে চমকে উঠলেন, তারপর ক্রুদ্ধ কণ্ঠে বললেন, কার কথা বলছেন? আমার স্ত্রী বিমলা। ক্লান্ত কণ্ঠে কথাটা উচ্চারণ করে বললাম। ঠিক এই সময় ভেতর থেকে ডাক এলো, অজু, একবার শুনে যা তো। মহিলাটির কণ্ঠ বড় চেনা চেনা, যদিও জরাগ্রস্ত কাঁপা গলা। যাই মা, আপনি একটু দাঁড়ান। ভদ্রলোক আমার আপাদমস্তক এক ঝলক দৃষ্টি হেলে ভেতরে ঢুকে গেলেন। কিন্তু এ কি শুনলাম? অজু, অজু আবার ছেলের নাম। আজ সকালেও যে 5 বছরের ছেলেকে ঘরে রেখে আদর করে অফিস বেরিয়েছি। এসব কি ঘটছে আজ চোখের সামনে? আমি আমি জেগে আছি তো? নিজের হাতেই চিমটি কাটলাম। এই তো আমি ব্যথা পাচ্ছি। দরজাটা খোলা, সামনে ফাঁকা উঠোন। এই সুযোগ, ভেতরে ঢুকে দেখতেই হবে কি এর রহস্য। বিমলা কি কোনোভাবে রসিকতা করছে? কিন্তু রসিকতায় কি 2 বছরের নতুন বাড়িকে 40 বছরের পুরনো ভগ্নপ্রায় করে ফেলা যায়? বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। উঠোন পেরিয়ে বাঁ দিকের ঘরটাই আমার। চারিদিকে চুনবালি খসে পড়েছে, দৈলদশার চূড়ান্ত। এ কি সত্যি আমার ঘর? আসবাবপত্র অনেকগুলো নেই, কয়েকটা নতুন আসবাব রয়েছে দেখলাম। আমার জিনিসগুলো রয়েছে, সেগুলোও রাতারাতি জীর্ণ বর্ণহীন হয়ে গেছে। গত বছর পুজোর সময় বিমলা আর অজুকে নিয়ে স্টুডিওতে যে ফটো তুলেছিলাম, সেটা দেখলাম দেওয়ালের এক জায়গাতেই রয়েছে, কিন্তু বিশ্রী হয়ে গেছে ফটোর ফ্রেম আর রং। কাঁচটাও ঝাপসা, মাঝখানে কাঁচে এক জায়গায় চিড় ধরে গেছে, যেন যেন সেই কোন আদ্যিকালে তোলা। কিন্তু এসব ব্যাপার কি করে ঘটতে পারে? এ যেন বহুকাল বাদে নিজের বাড়িতে এসে ঢোকা। কথাটা ভাবতেই মনে পড়ে গেল একটু আগেই ভদ্রলোকের সেই কথাটা, এ বাড়ি নাকি 40 বছর আগে তৈরি। কথাটা তখন আমার কাছে নেহাতি দুর্বোধ্য মনে হয়েছিল, কিন্তু এখন তো মস্তিষ্কের কোষে কোষে প্রতিধ্বনি তুলছে। তাহলে কি আমি বর্তমানে নেই? এটা আমার 40 বছরের ভবিষ্যৎ। ম্যাজিকের মতো বর্তমানটা উবে গিয়ে হঠাৎ 40 বছরের আগামী ভবিষ্যতের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু কই, আমার তো কোনো শারীরিক পরিবর্তন হয়নি। এই তো মাথার চুল কালো, দাঁত নড়েনি, এমনকি ফ্যাক্টরি যাওয়ার সময় যে নীল শার্ট প্যান্টটা পরেছিলাম এখনো তো তা আমার পরনে। ব্যাপারটা কি নিছকই ভৌতিক? না, সেসব কোনো লক্ষণের সঙ্গেই তো মিলছে না। হঠাৎ একটা শব্দ মনের মধ্যে ভেসে এলো, টাইম ডাইলেশন, সময় লম্ফন। কথাটা কার মুখ থেকে যেন শুনেছিলাম। সময় ঝড় নাকি প্রকৃতিতে কখনো কখনো ঘটে, মানুষকে সে ছিটকে ফেলে দেয় অতীত বা ভবিষ্যতের কোনো মুহূর্তে। বিজ্ঞানী আজও যার হদিশ পায়নি, কিন্তু টাইম ওয়ার্ড বা সময় বাঁক আশ্চর্য হলেও নাকি আজগুবি নয়। পৃথিবীতে অনেকগুলো অনাবিষ্কৃত রহস্যের এটিও একটি। ভাবতে ভাবতে শরীরটা আমার কাঠের মতো শক্ত হয়ে গেছিল। এই আশ্চর্য অলৌকিক ব্যাপার যদি আমার জীবনে সত্যিই হয়, তবে এই বাড়ির বাসিন্দাদের আমি চিনেছি। হৃষ্টপুষ্ট চেহারার বছর 45 বয়সের যে টাক মাথার লুঙ্গি পরা মানুষটার সঙ্গে কথা বললাম, ও আমার ছেলে অজু। হ্যাঁ, সেই নামেই তো ভেতর থেকে ডাকলো, যাকে আজ সকালেও কোলে তুলে আদর করে ফ্যাক্টরিতে বেরিয়েছি। কিন্তু এই মুহূর্তে আমার বয়স তো বাড়েনি। তার মানে আমার ছেলে আমার থেকে এখন প্রায় বছর 15 বড়। আমার স্ত্রী বিমলা এই হিসেবে তারও বয়স 65 হওয়া উচিত। মাথার মধ্যে কতগুলো নাগরদোল্লা বন বন করে ঘুরে চলল। হঠাৎ মনে পড়ে গেল আর একটা কথা। ডায়েরি লেখা আমার প্রতিদিনের অভ্যেস। গতকাল রাতেও লিখেছি। ওটা থাকে আমার টেবিলের ডান দিকে ড্রয়ারে। টেবিলটা এখনো রয়েছে। ড্রয়ারটা করলাম, ওই তো ডায়েরিটা। কি ভীষণ পুরনো আর জরাজীর্ণ দেখাচ্ছে। মলাটের রংটা মলিন হয়ে গেছে, ভেতরের কাগজগুলো লালচে আলগা হয়ে যাওয়া, কিন্তু ডায়েরির সালটা পড়া যাচ্ছে 1978। দ্রুত ডায়েরির পাতাগুলো উল্টে চললাম। এই তো 5ই জুলাই। আমার প্রতিটা কথা লেখা রয়েছে, এবং সে কথাগুলো না পড়লেও আমি মুখস্থ বলে দিতে পারি, কারণ এগুলো লিখেছি আমি মাত্র গতকালই। কিন্তু তারপর থেকে এই ডায়েরির সব পাতাগুলো ফাঁকা, একটা অক্ষরও লেখা নেই কোথাও। অর্থাৎ 5ই জুলাই 1978-এর পর থেকে এই ডায়েরিতে আর কিছু লেখা হয়নি। পিছনে পায়ের আওয়াজে চকিতে ডায়েরিটা নিজের পকেটে লুকিয়ে ফেললাম। সেই ভদ্রলোক, যাকে আমি নিজের ছেলে ভাবার পাগলামিকে মনে স্থান দিতে পারি কিনা জানি না,
ঘরে ঢুকেছেন। আপনার মতলবটা কি? হ্যাঁ, অত্যন্ত ক্রুদ্ধ ভঙ্গিতে তিনি আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, আপনাকে আমি বাইরে দাঁড়াতে বললাম আর আপনি চেনা নেই শোনা নেই একেবারে ঘরে ঢুকে ড্রয়ার ঘাঁটতে শুরু করেছেন। জানেন আমি আপনাকে পুলিশে দিতে পারি। হঠাৎ ভীষণ ভয় করতে লাগলো আমার। অবিশ্বাস্য ঘটনাগুলো আমার মস্তিষ্কের কোষগুলোকে যেন শিথিল করে দিচ্ছে। আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? বেরিয়ে যান বাড়ি থেকে। সেই ভদ্রলোক চিৎকার করে উঠলেন, হাফ ভাবে যদি আপনাকে পাগল না মনে হতো এক্ষুনি পিটিয়ে আমি ছাতু করে দিতাম। বেরিয়ে যান বাড়ি থেকে। হ্যাঁ, কিছু মাত্র সন্দেহ নেই, আমি হঠাৎ পাগলই হয়ে গেছি। মাথা নিচু করে পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে আসছি। হঠাৎ একটা নারী কণ্ঠ শুনলাম। একটু দাঁড়ান। মাথা তুলে দেখলাম সামনে একটা বৃদ্ধা রমণী। বয়স আন্দাজ 60-এর ওপর তো বটেই। মাথার সমস্ত চুল সাদা, শরীরের চামড়া কুঁচকে ঝুলে গেছে, পরনে বিধবা সাদা থান। আমি রমণীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওর চোখ মুখের গড়ন আমার খুব পরিচিত। বৃদ্ধাও আমার দিকে তাকিয়েছিলেন অপলক দৃষ্টিতে, কি যেন দেখছেন আমার মধ্যে। আমরা অনেকক্ষণ এক দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়েছিলাম। তারপর ধীরে ধীরে উচ্চারণ করলাম, আমি কি বিমলার সঙ্গে কথা বলতে পারি? আমি স্পষ্টই দেখলাম বৃদ্ধা প্রচন্ড কেঁপে উঠলেন, প্রায় ফিসফিস করে বললেন, আপনি কে? আমি বিমলা, আমি তারাপদ। হঠাৎ সেই বৃদ্ধা মাথা ঘুরে পড়ে গেল ঘরের মেঝেতে। তিনি জ্ঞান হারিয়েছেন। সেই ভদ্রলোক এবার আমার সামনে এসে চিৎকার করে উঠল, আপনি কি সত্যি পাগল না বদমাইশ? কি চান আপনি? আমি প্রাণপণে নিজের মাথাটাকে চেপে ধরে বললাম, আমি তারাপদ সাহাই, বাড়ির মালিক। তোমরা বিশ্বাস করো আমি তারাপদ সাহা। ভদ্রলোক ধরেই নিয়েছেন আমি একটা আস্ত পাগল, তবু আমার কথার জবাব না দিয়ে বললেন, এ বাড়ির মালিক তারাপদ সাহা আমার বাবা, আর যিনি মাটিতে পড়ে আছেন তিনি আমার মা। আমার বাবা মারা গেছে আজ থেকে প্রায় 40 বছর হলো। তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। মারা গেছে? তারাপদ সাহা 40 বছর আগে মারা গেছে? আর ওরা তারাপদ সাহার ছেলে বউ? তাহলে আমি কে? আমি তারাপদ সাহা? না, যার ছেলের বয়স 45 বছর আর স্ত্রী 65, সে কি করে বন্দি থাকতে পারে 30 বছর বয়সে? মিথ্যা, সব মিথ্যা। কিন্তু তাহলে সত্যি কোনটা? আমি না এরা? পাগল হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছি আমি। আমি তারাপদ সাহা। দমকা হাসিতে শরীরটা আমার থরথর করে কাঁপতে লাগলো। আমি ছুটে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। সামনে অন্ধকার মাঠ, পুকুরের পাশ দিয়ে রাস্তা, একটু আলো নেই কোথাও। আমি দিকবিদিক জ্ঞান হারা হয়ে ছুটতে লাগলাম। ভূতের মতো কে যেন আমাকে তাড়িয়ে নিয়ে চলেছে। আমি পালাচ্ছি এক নিদারুণ আতঙ্কে, কিন্তু কোথায়, কত দূর আমি জানি না। পুকুর পেরিয়ে আসতেই সেই প্রচন্ড ঝড়টা আবার ঘুরে এলো। পথের একটা ইটে হোঁচট খেয়ে সশব্দে উপর হয়ে পড়লাম। তারপরে সব অন্ধকার। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম আমি জানি না। যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে ফুটফুটে আলো। ভোর হয়েছে। মাথার মধ্যে প্রচন্ড ভার। প্রথমটা কিছু মনে পড়ল না। তারপর ধীরে ধীরে মস্তিষ্কের মধ্যে ধোঁয়া কুণ্ডুলিগুলো পরিষ্কার হতে শুরু করলো। গত রাতে সমস্ত কথাগুলোই মনে পড়ল একে একে। সবটাই কি স্বপ্ন? ওই তো শিলপাড়ার রাস্তা চলে গেছে, মানুষ চলাচল শুরু করেছে। একটা চেনা সাইকেল রিক্সা সিটের ওপর কয়েকটা সবজির বস্তা নিয়ে হাটের দিকে চলে গেল। তাহলে বোধহয় স্বপ্নই দেখেছি, কিংবা গত কয়েকদিন অত্যাধিক পরিশ্রমে শরীরটা খারাপ হয়েছিল। অসুস্থ শরীরে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলাম। মাটি থেকে উঠে দাঁড়াতেই টেনে বের করলাম সেই ডায়েরিটা, যার সাল 1978, কিন্তু দেখে মনে হয় কোনো আদ্যিকালের পুরনো। পাতা উল্টালাম। ঠিকই তো, 5ই জুলাইয়ের পর আর কোনো পাতাতে কিছু লেখা নেই। হঠাৎ আবার গত রাতের সেই ভয়টা শরীরে ছড়িয়ে পড়ল। মনের মধ্যে কে যেন চিৎকার করে বলল, পালাও তারাপদ, পালিয়ে যাও, এ স্বপ্ন নয়। কিন্তু চোখের সামনে এখন তো সবই স্বাভাবিক, মানুষজন, রিক্সা, পথ। আর একবার কি আমি ঘরে ফিরে যেতে পারি না? না, কে যেন ধমকে উঠল বুকের মধ্যে। চেতনাটা আবার অবশ হয়ে আসছিল।
ভেতর থেকে কে যেন তাড়িয়ে নিয়ে চলল। তারপর কখন কিভাবে ট্রেনে উঠে পড়েছি আমি জানি না। কেন এই ট্রেনে উঠেছি তাও বলতে পারবো না। আসানসোল স্টেশনে ট্রেন এসে থামতেই যেন ঘোর ভাঙল। মনে পড়ল তোর কথা। একটা পেন্সিল আর কয়েক টুকরো কাগজ জোগাড় করে তোকে লিখতে বসেছি আমার এই আশ্চর্য জীবন রহস্য। এর কোনো হদিস আমার জানা নেই। তুই একে পাগলামি বলে উড়িয়ে দিলেও বোধহয় খুব একটা দোষের হবে না, কিন্তু আমি যে তাও পারছি না। সন্তোষ, অথচ আমার সামনে আজকের স্বাভাবিক পৃথিবী, সামান্যতম ব্যতিক্রমও কোথাও নেই। স্টেশনের ক্যালেন্ডারের তারিখও দেখেছি, আজ 7ই জুলাই 1978। তবু শিলপাড়ায় সুবর্ণপল্লীতে আমার নিজের বাড়ির কথা ভাবলেই মনটা কেমন শিউরে উঠছে। আমার 25 বছরের যুবতী স্ত্রীকে একটা বেলা কাটতেই আমি 65 বছরের বিধবা বুড়ির রূপে দেখেছি। 5 বছরের ছেলেকে দেখেছি 45 বছরের প্রৌঢ় হিসেবে। এই অত্যাশ্চর্য গাঁজাখুরি যতই হাস্যকর হোক, আমি যে ভুলে যেতে পারছি না। হায়, এখন কি করব আমি? ইতি, তোর তারাপদ। চিঠিটা পড়ার পর বেশ কিছুক্ষণ নিঝুম হয়ে বসেছিলাম। এমন আশ্চর্য চিঠি পৃথিবীতে আজ পর্যন্ত কেউ পেয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু আমার মনে হলো এই চিঠির প্রতিটি শব্দ যেন এক একটা ঘুণ পোকা হয়ে আমার সমস্ত শরীর আর মনে দাঁত বসাতে শুরু করেছে। সেই দিনই ছুটলাম তারাপদর বাড়ির দিকে। বাস থেকে যখন শিলপাড়ায় নামলাম তখন সূর্য অস্ত যাচ্ছে। পূব আকাশে আবির রঙের ছড়াছড়ি। সুবর্ণপল্লীর দিকে হাঁটতে হাঁটতে অজান্তেই বুকের ভেতরটা ছমছম করে উঠল। সঙ্গে সঙ্গে নিজেকে ধমকে উঠলাম। বিংশ শতাব্দীতে এসব গাঁজাখুরি বিশ্বাস কোনো সভ্য মানুষ করতে পারে না। মন থেকে অশুভ চিন্তাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। ওই তো সামনে বসেদের পুকুর, সেটার পাশ দিয়ে গেলেই একটা খোলা মাঠ। কই, কোনো দিকেই তো কোনো সাদা রঙের 3তলা বাড়ি চোখে পড়ছে না। মাঠটা পার হতেই সামনে তারাপদর বাড়ি। মাত্র 2 বছর আগে তৈরি করেছে তারাপদ। তারপর কতবার এসেছি এ বাড়িতে। নতুন বাড়িটা এখনো ঝকঝক করছে। কই, কোনো রকম জীর্ণ দশা তো চোখে পড়ছে না। কড়া নাড়তেই বাড়ির দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে তারাপদ স্ত্রী বিমলা। আগেও যেমন দেখেছি, বছর 25 বয়সের এক মধ্যবিত্ত ঘরের বউ। মাথায় ছোঁয়ানো ঘোমটা। নতুনত্বের মধ্যে চেহারাটা খুব শুকনো, আর 2 চোখের কোণে কালি দেখলাম। সন্তোষ ঠাকুরপো? তারাপদ বাড়ি ফিরেছে? কথাটা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে দেখলাম বিমলার মুখটা কাদো কাদো হয়ে গেছে। আর্দ্র গলায় বিমলা বলল, 2 দিন হয়ে গেল সন্তোষ ঠাকুরপো, উনি এখনো বাড়ি ফেরেননি। আমি চমকে উঠলাম। বললাম, তার মানে? 6 তারিখ সকালবেলা অন্য দিনের মতন ফ্যাক্টরিতে বেরিয়েছেন, তারপর আর খবর নেই। আজ 9 তারিখ। খোঁজ খবর করেছিলেন? বাড়িতে আমার 5 বছরের অজু ছাড়া আর কেউ নেই। তবু দাদাকে খবর পাঠিয়েছিলাম। দাদা থানা, হাসপাতাল সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু ওর কোনো খবর পাইনি। তুমি কি কোনো খবর পেয়েছো সন্তোষ ঠাকুরপো? বিমলার এ প্রশ্নের কি জবাব দেব আমি? যা জানি তা বললে সে কথা কি কেউ বিশ্বাস করবে? বিমলা আমার মুখের দিকে তাকিয়েছিল। কখন এক সময় যেন 5 বছরের ছেলে অজু এসে দাঁড়িয়েছে মায়ের আঁচল ধরে। আমার বুকটা হঠাৎ কনকন করে উঠল। বাইরের দরজায় আবার কড়া নড়ে উঠল। এবার আমি ছুটে গিয়ে দরজা খুললাম। খাকি পোশাক পরা 2জন পুলিশের লোক। আমরা লোকাল থানা থেকে আসছি। আমি সাব ইন্সপেক্টর লাহিড়ী। এটা কি 19 এ সুবর্ণপল্লী তারাপদ সাহার বাড়ি? হ্যাঁ, কি খবর আছে আমায় বলতে পারেন। ইতিমধ্যে দেখলাম অজুকে সঙ্গে নিয়ে বিমলাও আমার পেছনে এসে দাঁড়িয়েছে। একটা অত্যন্ত দুঃখের খবর আছে। গতকাল রাত প্রায় 10টা নাগাদ আসানসোল থেকে আরো দূরে রূপনারায়ণপুর স্টেশনের কাছে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। প্রায় 200 লোক মারা গেছে এবং প্রচুর হতাহত হয়েছে। মাত্র কিছু লোককে আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের মধ্যে আছেন কলকাতার 19 এ সুবর্ণপল্লী নিবাসী শ্রী তারাপদ সাহা। না না, এ হতে পারে না। ডুকরে কেঁদে উঠল বিমলা। অজুকে আঁকড়ে ধরে ওর কি ফুপিয়ে কান্না। আমি নিস্পন্দ হয়ে দাঁড়িয়েছিলাম। সাব ইন্সপেক্টর লাহিড়ী বললেন, খবরটা দিতে আমার খুব খারাপ লাগছে, অথচ তারাপদর সঙ্গে কিছু ছিল না?
একসময় প্রশ্নটা করি। বিশেষ কিছু ছিল না, পকেটে রুমাল, চিরুনি, কিছু খুচরো পয়সা আর এই ডায়েরিটা। ছো মেরে তুলে নিলাম ডায়েরিটা, প্রতিটি পাতা উল্টে পাল্টে দেখতে লাগলাম। হ্যাঁ, এটাই তো এবছরের শুরুতে তারাপদকে আমি উপহার দিয়েছিলাম। নিয়মিত ডায়েরি লেখা ওর বহুদিনের অভ্যেস, কিন্তু ডায়েরিটা এত পুরনো জীর্ণ তো হওয়ার কথা নয়, যেন বহুকাল আগের ব্যবহৃত কোনো জিনিস। ভেতরের পাতাগুলো লালচে হয়ে গেছে। হঠাৎ মনে পড়ে গেল ডায়েরিটা সম্পর্কে তারাপদর চিঠির অংশগুলো। চটপট পাতা উল্টে চললাম। সত্যি তো, ডায়েরির শেষ লেখা 5ই জুলাই 1978। তারপর সব ফাঁকা। সাব ইন্সপেক্টর কত কিছু বলে চলেছেন, ভেতর থেকে বিমলার কান্না ভেসে আসছে, কিন্তু আমি এখন আর কিছু শুনতে পাচ্ছি না। আমার সমস্ত অনুভূতি আর দৃষ্টি গ্রাস করে রয়েছে তারাপদর ওই আশ্চর্য ডায়েরি, যা সে 40 বছর ভবিষ্যৎ থেকে আহরণ করে এনেছে। কিন্তু এসব ঘটনার আসল কারণ যে 6ই জুলাই সন্ধেবেলায় তারাপদ সাহার আকস্মিক উন্মত্ততা, তা কি কেউ বলবে? তখন যদি তাকে প্রশ্ন করা হয়, তারাপদ বাড়ি না ফিরলেও ঘরের ড্রয়ার থেকে ডায়েরিটা মৃত্যুকালে তার পকেটে গেল কিভাবে? আর ডায়েরিটা যে রাতারাতি অমন বিশ্রী মলিন হয়ে গেল, তারই বা কারণ কি? জানি না এর কি উত্তর আছে। হয়তো সত্যিকারের উত্তর পাওয়া যাবে আজ থেকে 40 বছর পরে, এক বৃষ্টি ঝরা সন্ধ্যায়, যখন 19 সুবর্ণপল্লীর জীর্ণ বাড়ির ভগ্ন দরজার কড়াটা হঠাৎ নড়ে উঠবে। এতক্ষণ শুনছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা তারাপদ সাহার জীবন রহস্য। এরকম আরও নাটক, গল্প, কবিতা শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।